নমস্কার, আমি ডক্টর মধুপর্ণা পাল, কনসালটেন্ট নিউরোলজিস্ট, নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল, জয়পুর। আজ 21শে সেপ্টেম্বর 2021, ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডিজিজ ডে। পুরো সেপ্টেম্বর মাসটাই আমরা অ্যালজাইমার্স ডিজিজ অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করি। তো আজকে আমরা ডিসকাস করব অ্যালজাইমার্স ডিজিজ কি, সেখানে কি কি সিমটমস পাওয়া যায়, তার ট্রিটমেন্ট কি হয়, আর আমরা সকলে মিলে কি করে একজন অ্যালজাইমার্স ডিজিজ পেশেন্টকে একটা হেলদি লাইফস্টাইল দিতে পারি। তো প্রথমেই মনে রাখতে হবে, সব ভুলে যাওয়ার অসুখই অ্যালজাইমার্স ডিজিজ না। ভুলে যাওয়ার অনেক কিছু কারণ হতে পারে। যদি আমরা সেগুলোকে ডিভাইড করি, কিছু রিভার্সেবল কজ আছে আর কিছু ইরিভার্সেবল কজ আছে। রিভার্সেবল কজ মানে হচ্ছে কি, যেগুলো প্রপার ট্রিটমেন্ট করলে পুরো ঠিক হয়ে যাবে। আর ইরিভার্সেবল কজ মানে যেগুলো ট্রিটমেন্ট করলেও হয়তো পেশেন্ট খানিকটা ঠিক থাকবে, কিন্তু পুরোপুরি সেই অসুখটা ঠিক হবে না। তো যেগুলো রিভার্সেবল কজ হলো, সেগুলোর মধ্যে কমনলি হয় ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়, হাইপোথাইরয়েডিজম হয়, লিভার বা কিডনি ডিজিজ যেগুলো ক্রনিক অনেক দিন ধরে লিভার বা কিডনির প্রবলেম আছে সেখানে হতে পারে, বা ক্রনিক অ্যালকোহলিক যে সেখানে হতে পারে, বা যার হিস্ট্রি অফ ট্রমা আছে, মানে কোনো চোট লেগেছে মাথায় তখন হতে পারে। তো এগুলো ইউজুয়ালি রিভার্সেবল কজ বলা হয়। প্রপার ট্রিটমেন্ট করলে এটা পুরোপুরি ঠিক হয়ে যায়। আর দ্বিতীয় ক্যাটেগরিটা হচ্ছে ইরিভার্সেবল কজ। ইরিভার্সেবল কজ মানে আমরা যতই সেগুলো ট্রিটমেন্ট করি, কিন্তু সেগুলো পুরোপুরি কখনো ঠিক হয় না। তার মধ্যে অ্যালজাইমার্স ডিজিজ একটা, দ্বিতীয়ত হচ্ছে ভ্যাসকুলার ডিমেনশিয়া বলে একটা এন্টিটি আছে। তার মানে কি, সেখানে একটা স্ট্রোক হয়েছে, স্ট্রোকের পরে ধীরে ধীরে কেউ ভুলে যাচ্ছে, বা মাথায় ছোট ছোট প্রচুর ক্লটস হয়ে গেছে তারপরে ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে ভ্যাসকুলার ডিমেনশিয়ার ক্যাটেগরিতে পড়ে। আর আরেকটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াও একটা অ্যালজাইমার্স ডিজিজের মতোই প্রবলেম। তো সেখানেও হচ্ছে, সেটা হচ্ছে একটা ইরিভার্সেবল কজ অফ ডিমেনশিয়া। তো অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে সবচেয়ে কমনেস্ট কজ অফ ইরিভার্সেবল ডিমেনশিয়া। অ্যালজাইমার্স ডিজিজ ইউজুয়ালি 55-60 ইয়ার্স পেশেন্টসদের দেখা যায়। যত এজ বাড়বে তত অ্যালজাইমার্স ডিজিজের প্রবণতাও বাড়বে। মেল ফিমেল রেশিও মোস্টলি ইকুয়ালি থাকে অ্যালজাইমার্স ডিজিজে। আর সিমটমস ইউজুয়ালি যখন শুরু হয়, একদম শুরুতে রিসেন্ট মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়। যেমন ইউজুয়ালি পেশেন্টসরা কমপ্লেন করে, হয়তো কোনো জিনিস কোথাও রেখেছে, সাডেনলি ভুলে গেলেন। তারপরে হয়তো সকালে ব্রেকফাস্ট করেছেন, 2-3 ঘন্টা পরে বলছেন, কই আমি তো কিছু খাইনি, মনে পড়ছে না আমি কি খেয়েছি। তো রিসেন্ট মেমোরি যেগুলো হয় সেটা ধীরে ধীরে ইম্পেয়ার্ড হতে থাকে। পরে যত ডিজিজ এগোতে থাকে তখন কি দেখা যাবে যে মেমোরি ছাড়াও অন্য জিনিসগুলোও অ্যাফেক্টেড, অন্য এন্টিটিস ব্রেনের যেগুলো আরও কাজ থাকে সেগুলো অ্যাফেক্টেড হচ্ছে। যেমন নেমিং প্রবলেমস আসতে পারে, যে কারোর নাম হয়তো উনি মনে করতে পারছেন না, বা এক্সিকিউটিভ ডিসফাংশন হতে পারে। কোনো একটা কাজ প্রপারলি যেমন স্টেপ বাই স্টেপ করা হবে, যেটা একটা প্ল্যান করে কোনো কাজ করা হয়, প্ল্যানিং বা এক্সিকিউশন, সেইটা কাজের উনি করতে পারছেন না। আরও পরে পরে যখন ডিজিজটা প্রোগ্রেস হতে থাকে তখন দেখা যাবে ভিজুওস্পেশিয়াল অ্যাবনর্মালিটি হয়। মানে বাড়ি থেকে হয়তো উনি বেরিয়েছেন, বেরিয়ে কোথাও গেছেন, আর উনি বাড়ির রাস্তা চিনে ফিরতে পারছেন না, যদিও ওনার খুব চেনা পথ এতদিন ধরে ছিল। তিনি হয়তো পাড়ায় রাস্তা ভুলে পাড়ায় অন্য কারোর বাড়িতে চলে গেলেন। এটা যেমন প্রথমে শুরু হয় বাড়ির বাইরে থেকে, পরে যখন ডিজিজ প্রোগ্রেস করে তখন ইভেন এরকম হয়ে যায় যে সে হয়তো যেতে হবে টয়লেটে, সে চলে গেল কিচেনে, যেতে হবে কিচেনে, সে চলে গেল বারান্দায়। তো এরকম এগুলোকে ভিজুওস্পেশিয়াল অ্যাবনর্মালিটি বলে। তো ধীরে ধীরে এইটাও অ্যাফেক্টেড হয়। আরও ডিজিজ প্রোগ্রেস করলে তখন কি হয়, ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যায়, যে হিসাবে খুব প্রবলেম হয়ে যায়। কাউকে হয়তো যা টাকা দিতে হবে তার থেকে হয়তো বেশি টাকা দিয়ে দিলেন, বা কারোর কাছ থেকে ফেরত নিতে হবে, কম টাকাই ফেরত নিয়ে উনি ওরকম ক্যালকুলেট করে, ভুলভাল ক্যালকুলেট করে চলে যায়। তো এই কমপ্লেন্টসগুলো ইউজুয়ালি পাওয়া যায়। তো অ্যালজাইমার্স ডিজিজ মানে অনলি মেমোরি প্রবলেম এই না, মেমোরির সাথে সাথে এক্সিকিউটিভ ডিসফাংশন, একটা প্ল্যানিং কাজের ডিসফাংশন হতে পারে, ভিজুওস্পেশিয়াল অ্যাবনর্মালিটি হতে পারে,
ক্যালকুলেশন প্রবলেম হতে পারে। আরও যখন ডিজিজ ধীরে ধীরে প্রোগ্রেস করতে শুরু করে তখন পেশেন্ট একদম ধীরে ধীরে একটা ঘরের মধ্যে কনফাইন্ড হয়ে যায়, সে বাইরে বেরোতেও চায় না। আর একটা ধীরে ধীরে যত ডিজিজ প্রোগ্রেস করছে তত যখন দেখছেন উনি ভুলে যাচ্ছেন, কিছু রিকালেক্ট করতে পারছেন না, তখন কি হয় আরও ডিপ্রেশনে চলে যায় পেশেন্ট। আর তারপরে উনি নিজেকে একটা ঘরের মধ্যে পেশেন্টকে দেখা যায় বন্দি করে নিচ্ছেন, ঘরের মধ্যে থেকে উনি বেরোতেই চাইছেন না, লোকের সাথে ইন্টারাকশন কমে যাচ্ছে, টোটালি ডিপ্রেস হয়ে ঘরের মধ্যে থাকছে। আর অনেক যখন সিভিয়ার স্টেজে এটা পৌঁছে যায়, লেট স্টেজে ধীরে ধীরে বেড বাউন্ড হয়ে যায় পেশেন্ট, বেড থেকেই উঠতে পারছেন না, তখন দেখা যাবে সবই ওনার বেডে। আর তখন খুবই একজনের উপরে, কারোর উপরে কেয়ার গিভার যে হয়, মানে ওনাকে যে দেখাশোনা করেন তার উপরে টোটালি পেশেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যায়। এমন স্টেজ আসে যে উনি ওনার আশপাশের লোকেদের, যেমন ছেলেকে ধরুন, মেয়েকে বা স্ত্রীকে, খুব কাছের লোকেদের হয়তো চিনতে পারছেন না। আর মাঝে মাঝে মনে হয় যে যারা খুব কাছের লোক বা যারা কেয়ারটেকার ধরুন, তাদেরকে মনে হয় যে ও বোধহয় আমার কোনো ক্ষতি করে দেবে, হ্যাঁ, তাদের ইম্পস্টার বলে মনে হয় যে আমাকে হয়তো কিছু ক্ষতি করে দিল, আমার হয়তো কিছু নিয়ে নিল, এরকম মনে হয়। আর এরকম পেশেন্ট নিজের বডিতে কোনো অসুখ হলে, কোনো পেন হলে সেটাও এক্সপ্রেস করতে পারে না। তো একদম লেট স্টেজে একদম একদম ডাম, পুরো একদম টোটালি কোনো কথা না বলা, একদম হয়ে যাবে। তো এইটা হচ্ছে স্টেজেস অফ অ্যালজাইমার্স ডিজিজ। তো অ্যালজাইমার্স ডিজিজের ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা ক্লিনিক্যাল ফিচার্স দেখে, সিমটমস দেখে, বা কিছু মেন্টাল ফাংশনস আছে তার টেস্ট করে, হায়ার মেন্টাল ফাংশন টেস্ট করে অ্যালজাইমার্স ডিজিজকে ইউজুয়ালি ডায়াগনোস করি। তার সাথে কোলাবোরেটিভ এমআরআই করা হয়। এমআরআইতে ব্রেনের যেই পার্টগুলো থেকে মেমোরি, এক্সিকিউশন বা ভিজুওস্পেশিয়াল মেমোরি এগুলো কন্ট্রোল হয়, সেগুলো দেখা যায় অ্যাট্রোফিড হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে আস্তে আস্তে। তো ইউজুয়ালি ডায়াগনোসিস এইভাবে হয়। আর ট্রিটমেন্ট, যেমন আমি বলেছি, অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে একটা ইরিভার্সেবল অসুখ, পুরো নর্মাল একটা পেশেন্টকে আমরা করতে পারবো না, হ্যাঁ, কিন্তু মেডিসিন আছে, মেডিসিন দিয়ে আমরা অসুখটার প্রোগ্রেশনটাকে কমাতে পারবো। উইদাউট মেডিসিন যে মানুষটা 6 মাসে অনেক বেশি তার মেমোরি প্রবলেমস হতো, বা অনেক বেশি যা যা আমি প্রবলেমস বললাম সেগুলো প্রোগ্রেস করতো, উইথ মেডিসিন সেটা অনেক স্লো ডাউন হয়ে যাবে। ওষুধের সাহায্যে সেটা দেখা যাবে যে 6 মাসের জায়গায় হয়তো 1 বছরে কি 2 বছরে সেই জিনিসটা, সেই প্রবলেমটা ওনার এগোচ্ছে। এবার চলে আসি আমরা যে একটা অ্যালজাইমার্স পেশেন্টকে ট্রিটমেন্টের ওষুধ তো ঠিক আছে দেওয়া গেল, তার সাথে আর কি কি দরকার? এর সাথে আনুষঙ্গিক দরকার ব্রেনের অ্যাক্টিভিটিস খুব দরকার হয়। যেমন কোনো অ্যালজাইমার্স পেশেন্ট হলে তাকে কিছু পড়তে দিন, তাকে কিছু পাজল সলভ করতে দিন, তাকে কিছু ক্রসওয়ার্ডস দিয়ে দিন, সেগুলো যেগুলো শব্দ ছক হয় সেগুলো উনি নিজে নিজে প্র্যাকটিস করুন, বা কিছু গান শুনতে দিন, মানে ব্রেনটাকে সবসময় অ্যাক্টিভেট রাখতে হবে। বা উনি টিভি দেখুক, বা ইউটিউব এখন যদি দেখতে চান এরকম দেখুক, বা কিছু একটা ভাবে ওনাকে ইন্টারাক্ট করা খুব ইম্পর্টেন্ট। এরকম না যে উনি ভুলে যাচ্ছেন, উনি তো আমাদের ডিসকাশনে পার্ট নিতে পারছেন না, সে অন্য ফ্যামিলি মেম্বার্সরা ওনাকে আইসোলেট করে রেখে দেবেন, সেটা কখনোই না। যে কোনো ডিসকাশন হচ্ছে, উনি পার্ট নিতে না পারলে ওনাকে ওখানে বসিয়ে রাখুন, ওনারও ওপিনিয়ন নিতে চেষ্টা করুন। তো ওনার ইন্টারাকশনটা, একজন পেশেন্টের, অ্যালজাইমার্স ডিজিজ পেশেন্টের ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট হয়। যত উনি ইন্টারাক্ট করবেন, যত ব্রেন অ্যাক্টিভিটিস উনি ঠিকঠাক করবেন, তত ওনার ব্রেন অ্যালার্ট হবে, তত ওনার ব্রেন ঠিক থাকবে। তার সাথে ডায়েট খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্স ডায়েট হওয়া খুব দরকার। ডায়েট যেটা ফাইবার্স বেশি থাকবে, ফ্রুটস থাকবে, ভেজিটেবলস থাকবে, বাদাম, যেটা অ্যালমন্ড বাদাম হয়, সেটাই খুবভাবে ভিটামিন B12-এরও একটা সোর্স হয়, সেটা মেমোরিতেও খুব হেল্প করে। তো একটা ব্যালেন্স ডায়েট রিচ ইন ফ্রুটস, নাটস, ফাইবার্স রাখা খুব দরকার। আর তার সাথে এক্সারসাইজ, প্রপার এক্সারসাইজ করুন উনি ডেইলি, উনি মেডিটেশন, প্রাণায়াম এসব করুন, ওয়াকিং করুন, বা ওনার এজের কেউ হলে ওনার সাথে বারে বারে কথা বলুন। তো এগুলো খুব ইম্পর্টেন্ট একজন অ্যালজাইমার্স ডিজিজের পেশেন্টকে কেয়ার দিতে গেলে। আর লাস্টলি আমি বলতে চাই যে আমরা এই কোভিডের টাইমে, আমরা 2 বছর ধরে আমরা কোভিডের মধ্যে দিয়ে চলছি।
তাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং, এত আমাদের ইন্টারাকশন সকলের সাথে কমে গেছে, তাতে অ্যালজাইমার্স পেশেন্টদের খুবই অসুবিধা হচ্ছে। এক তো তারা টাইম টু টাইম ডাক্তারের কাছে ভিজিট করতে পারছে না, অন্তত ডাক্তারের কাছে গেলে তারা একটু কথা বলে বা কিছু ব্রেন অ্যাক্টিভিটিস হোক বলুন, বাড়িতে বসেই কিছু অ্যাক্টিভিটিস বলুন, সেগুলোও অনেক কমে গেছে এনাদের। একই একঘেয়ে লাইফ, অলরেডি সকলে ফ্রাস্ট্রেটেড, সকলে এই কোভিড সিচুয়েশনে মেন্টালি অ্যাফেক্টেড। অ্যালজাইমার্স ডিজিজ পেশেন্টরা তো আরও ডিপ্রেস হয়ে যাচ্ছে। অন্তত ওনারা একটু বাড়ি থেকে বেরিয়ে কারোর সাথে একটা কথা বলা বা বাড়িতে কেউ এলে একটা কথা বলা, কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সিং, কেউ বাড়িতে না ভিজিট করা, এতে অ্যালজাইমার্স ডিজিজ পেশেন্টদের আরও ডিটোরিয়েশন হচ্ছে। সেই জন্য ফ্যামিলি মেম্বার্সের কাছে আমার এই রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজেরা বাড়িতে কোনো অ্যালজাইমার্স পেশেন্ট থাকলে ওনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করুন, ওনাদের সাথে কথা বলুন, ফ্যামিলির যে কোনো ডিসকাশন প্ল্যানিংয়ে ওনাদের ইনভলভ করুন, বা ওনাদের কিছু পড়ে শোনান বা ওনাদের কিছু পড়তে দিন। তো এই ইন্টারাকশন, ওনাদের ব্রেন অ্যাক্টিভিটিসকে ঠিক রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট একজন অ্যালজাইমার্স পেশেন্টের জন্য। তো চলুন আমরা সবাই মিলে হেল্প করি আমাদের আশেপাশে যদি কোনো অ্যালজাইমার্স পেশেন্ট থাকে তাদেরকে হেল্প করার, যাতে তারা একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে পারে। নমস্কার।